স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। এবারে বিস্তারিত। শেখ হাসিনার পতনের পর ঐক্যের জায়গাটা নষ্ট হচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের আইনি বৈধতা দেওয়া সম্ভব নয় বলেও মনে করেন মির্জা ফখরুল। বিভক্তির রাজনীতি নয়, ঐক্য জরুরি মন্তব্য করে বিএনপির নামে অপপ্রচার রুখে দেওয়ার আহ্বানও তার। বিএনপি মহাসচিব জানান, মিথ্যা মামলা থেকে অল্প দিনের মধ্যেই মুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিগগিরই দেশে ফিরবেন তিনি। বেগম খালেদা জিয়ার আদালতে দেওয়া জবানবন্দিগুলো রাজবন্দির জবানবন্দি বই রয়েছে। এটি একটি ইতিহাস, এটি রাজনীতি। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। 2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আলাদা দুটি অভিযোগ জমা দিয়েছেন দলটির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। অভিযোগ প্রসঙ্গে জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূলের উদ্দেশ্যে সারা দেশে নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করা হয়। এই ক্রসফায়ারের জেলা ও উপজেলা ভিত্তিক তালিকা জমা দিয়েছে বিএনপি। এছাড়া বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 জন কর্মীকে গুম করা হয়েছে। ওই ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। একটি অভিযোগ যেটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মামলা খুন গুম তথ্য 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। আমরা সুনির্দিষ্ট অভিযোগ প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা জড়িত আছে তাদের সহ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা তাদেরকে দিয়ে করব। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবারের স্বজনরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে শাহবাগে প্রবেশের সময় পুলিশের বাধা উপেক্ষা করেই চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধে শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআরের সদস্যরা বলেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে চলছে প্রহসন। সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দী সদস্যদের মুক্তির দাবি তাদের। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও তা না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তারা। পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে অবরোধকারীরা বলেন, দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দীদের মুক্তিসহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানান তারা। আমাদেরকে প্রহসনমূলক বিচারের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে বিভিন্ন মেয়াদে জেল খাটানো হয়েছে। আমি দীর্ঘ 9 বছর জেল খেটেছি। আজকে শুনানির ডেট ছিল, কিন্তু আমরা এখন যতগুলো বিডিআর জেলবন্দি আছে সবার জামিন করতে চাচ্ছি। দাবি পালন না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। শাহবাগ মোড় থেকে বিক্ষোভের খবর জানাতে আমাদের সহকর্মী ইকবাল অনিক যুক্ত হচ্ছেন। ইকবাল, শাহবাগের সবশেষ অবস্থা জানবো আপনার কাছ থেকে, পাশাপাশি এও জানবো যে এখন পর্যন্ত দায়িত্বশীল কেউ আসেনি, সেই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন, কেউ আসার খবর রয়েছে কিনা, কেউ এসেছেন কিনা? রঞ্জন, এই মুহূর্তে শাহবাগের অবস্থা যদি বলা যায় তো সেক্ষেত্রে হচ্ছে শাহবাগ কিন্তু হচ্ছে বিডিআর বিদ্রোহে বিভিন্ন কারাভোগ করা এবং চাকরিচ্যুত যে যারা রয়েছেন তাদের পরিবারের স্বজনরা এখানে কিন্তু শাহবাগ মোড় অবস্থান নিয়েছেন। তারা কিন্তু শাহবাগ মোড়টি কিন্তু ব্লক করে রেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শাহবাগ মোড় কিন্তু বন্ধ করে রেখে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান কর্মসূচি নিয়েছেন। এই তারা যেহেতু শাহবাগ মোড়টি একটি ব্যস্ততম সড়ক, সেক্ষেত্রে হচ্ছে তারা যেহেতু অবস্থান নিয়েছে, এই আশপাশের এলাকায় কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে।
হয়েছে এবং এখান দিয়ে কিন্তু কোনো গাড়ি যানবাহন চলাচল করতে পারছে না। আর এখানে যারা অবস্থান নিয়েছে তারা কিন্তু বলছেন যে বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে বিনা দোষে চাকরিচ্যুত করা হয়েছে এবং অনেকেই কিন্তু অনেকেই কিন্তু কারাভোগ করছেন। তাদেরকে মুক্তির দাবিতে কিন্তু তারা কিন্তু গতকাল থেকে কিন্তু অবস্থান কর্মসূচি করছেন। শহীদ মিনারে গতকাল তারা অবস্থান নিয়েছিলেন। আজকে কিন্তু তারা সকালের দিকে শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে কিন্তু শাহবাগ মোড়ের দিকে আসেন এবং পুলিশ বাধা দিলে পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে তারা দাবি করছেন যে তাদের যে আজকে রানীগঞ্জে আদালত বসার কথা ছিল সেটি না বসায় কেন এটাকে তারা একটি ষড়যন্ত্র বলে মনে করছেন এবং এরা মনে করছেন এবং যেখানে যে তারা দাবি করছেন যে বর্তমান সরকার প্রধানের পক্ষ থেকে কেউ আসবেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলোর ব্যাপারে তাদের সঙ্গে কথা বলবেন, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যে কোনো সরকারের দায়িত্বশীল কোনো কর্মকর্তা তাদের এই যে অবস্থান কর্মসূচি রয়েছে সেখানে কেউ আসেননি এখন পর্যন্ত। আমরা এটি দেখতে পাচ্ছি। এমতো অবস্থায় তারা এখন পর্যন্ত কিন্তু শাহবাগ মোড়টি অবস্থান নিয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তা আসবেন তাদের সঙ্গে কথা না বলবেন এবং তারা কোনো আশ্বাস না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন বলে ধারণা করা যাচ্ছে। রঞ্জন। ইকবাল, আপনাকে ধন্যবাদ। পুড়ে যাওয়া ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত বিচার কাজ পরিচালনার উপযুক্ত না হওয়ায় পিলখানা হত্যাকাণ্ডের মামলা শুনানির তারিখ পিছিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগুনের ফলে এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় শুনানি সম্ভব নয়। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত, যেখানে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানির কথা ছিল আজ। গেল রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে এজলাসের কক্ষ। পরিদর্শন করেন বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া ও পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহানুদ্দিন। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনা 2010 সালের 27 জুলাই বিস্ফোরক আইনের মামলায় অভিযোগপত্র দাখিল করে সিআইডি। তবে প্রায় 15 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচার। তেতাল্লিশতম বিসিএস থেকে বাদ পড়া 267 জনের মধ্যে বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন বলে জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তবে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সহ বড় ধরনের অপরাধের প্রমাণ মিলবে তারা বাদ পড়বেন। সচিবালয়ে তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি জানান, তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই বাছাই চলছে। যদি কোনো এরকম অপরাধ, যেমন আমরা যেটাকে বলি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোন ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের 1911টি মামলার নথি উধাও হয়ে যাওয়ার পর ভাঙাড়ির দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল নামে একজনকে আটকও করা হয়েছে। নগরীর বাকলিয়ার বউবাজার এলাকায় অভিযান চালিয়ে 9 বস্তা নথি উদ্ধার হয়। পলিথিনে মোড়ানো অবস্থায় 2023 সালের 24 এপ্রিল থেকে মহানগর পিপি কার্যালয়ের সামনে রাখা ছিল এসব নথি। পিপি অফিসে জায়গা না থাকায় নথিগুলো আদালতের বারান্দায় রাখা হয়েছিল। আদালতের অবকাশকালীন ছুটিতে 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে মামলার এসব নথি উধাও হয়। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।